Hi everyone, welcome to Arising Academy. I hope all of you are doing well. From today onwards, I am going to start a new course that is History of Modern India. আজ থেকে আমরা শুরু করছি মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার একটা ডিকটেশন টাইপের ক্লাস অথবা কোর্স হোয়াট এভার ইউ ক্যান সে অলরাইট. This course will be beneficial for the students, those who are preparing for any kind of competitive exam where history takes an important role, as well as it will be beneficial for the students, those who are preparing for those who are preparing for school level exam. Basically, ICSC, CBSC, ISC students যারা পড়ো তাদের ক্ষেত্রে তো খুবই বেনিফিশিয়াল হবে এটা. অলরাইট. So the source which I am using to make this course, that is Swadesh Sabhyata Bishwa, written by Jeevan Mukhopadhyay sir. This is very favorite books for WBCS aspirants, as well as class 8th class 8th ICSC history, as well as History of Modern India by Rajiv Ahir sir. All right, I hope you understand. সো যদি তোমরা তিনটে বুককে যদি দেখো, তিনটে বুকেই রিপ্রেজেন্ট করার টেকনিক অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার টেকনিক তিনটেতেই ডিফারেন্ট. এবার কোয়েশ্চেন হচ্ছে তাদের মধ্যে কমনটা কি, হোয়াট ইজ দ্য কমন থিং? কমন হচ্ছে যে সবাই কিন্তু হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ার যে ডিসকাশন মানে কি ব্রিটিশের এন্ট্রি থেকে ব্রিটিশের এক্সিট, দ্যাট মিনস 1600 খ্রিস্টাব্দ থেকে আপাতত 1947 সাল পর্যন্ত যে হিস্ট্রি ওটাকেই মোটামুটি ব্যাখ্যা করেছে. বাট রিপ্রেজেন্ট করার টেকনিক সমস্ত বইতে ডিফারেন্ট. এবার তোমরা যদি ব্রিটিশের এন্ট্রি দেখতে হয় যে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ এসছে, এন্ট্রি হলো, তার আগে ইন্ডিয়ার হিস্টোরিক্যাল কন্ডিশন কী ছিল, হিস্ট্রিতে ইন্ডিয়ার সিনারিও কী, ইন্ডিয়াতে কোন রাজবংশ বা কোন বংশ শাসন করত, বা ইন্ডিয়ার রুল গভর্নিং পাওয়ার কে ছিল, এটা সম্পর্কে বুঝতে হবে. এবং কেন বা তাদের পাওয়ার থেকে ব্রিটিশদের কাছে পাওয়ারটা কনভার্ট হলো, হোয়াটস দ্য রিজন, ওটাকে বুঝতে গেলে তোমাদের যেতে হবে কোথায়, ডিক্লাইন অফ মোগল এম্পায়ার, মোগল সাম্রাজ্যের পতন. তোমরা সবাই জানো যে মোগল এম্পায়ার হচ্ছে হিস্ট্রি অফ মেডিয়েভাল ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এরা, মোগল এরা. এবার এই যে মোগল এরা, এর স্থপতি কে ছিলেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার? বাবর. কত সালে? 1526 সালে বাবর কি করেছিলেন, সর্বপ্রথম ভারতবর্ষে একটা ছোট্ট মোগল সাম্রাজ্য তখন ছিল না, ছোট্ট একটা মোগল রাজ্যের প্রতিষ্ঠা করেন, এবং যেটা ঔরঙ্গজেবের সময়কালে আস্তে আস্তে, ঔরঙ্গজেবের সময়কাল পর্যন্ত আস্তে আস্তে অনেক বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়. এবং নট অনলি অনেক বৃহৎ সাম্রাজ্য, দ্য টেরিটরি কতটা ছিল, রাইট নাও টোটাল ইন্ডিয়া approximately 95% of the India, as well as Pakistan up to Afghanistan. তাহলে কতটা ছিল টোটাল ইন্ডিয়া, ডেকানের দক্ষিণ ভারতের কিছু পার্ট বাদ দিয়ে, তার সাথে সাথে কোথায় ছিল টোটাল অল ওভার পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ আপ টু আফগানিস্তান পর্যন্ত এত বড় একটা সাম্রাজ্য কে বানিয়েছিলেন, মুঘলরা বানিয়েছিল. এবং কতটুকু সময়ের মধ্যে, বাবর, হুমায়ুন, দেন আকবর, ক্লিয়ার, দেন জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব. বাট ঔরঙ্গজেবের সময় সব থেকে বড় সাম্রাজ্যের আকৃতি ধারণ করে. কিন্তু আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব, দ্যাট মিনস আফটার 1707 1707 খ্রিস্টাব্দের পর থেকে কি হয়, মুঘল সাম্রাজ্যের অবনতি শুরু হয়, অর্থাৎ ডিক্লাইন স্টার্ট হয়. এবং উইদিন 50 ইয়ার্স, 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্যের 70% ডিক্লাইন হয়ে যায়. 70% মুঘল সাম্রাজ্যের ডিক্লাইন হয়ে যায় কত, উইদিন 50 ইয়ার্স. হোয়াটস দ্য রিজন, কী কারণে ডিক্লাইন হলো? প্রথম যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 50 বছর, মাত্র 50 বছরের মধ্যে এত বড় একটা সাম্রাজ্য প্রায় 70% ধ্বংস হয়ে গেল, তার সবচেয়ে বড় কারণ তো
তোমরা সবাই বুঝতে পারছো যে ল্যাটার মুঘলস যারা ছিল, দে আর নট ক্যাপাবল, ডেফিনেটলি দে আর নট ক্যাপাবল টু রুল দ্য ইন্ডিয়া। ভারতকে যে শাসন করার জন্য তারা কিন্তু ততটা ক্যাপাবল ছিলেন না ল্যাটার মুঘল, অর্থাৎ ঔরঙ্গজেবের পর থেকে। অলরাইট, ঔরঙ্গজেবের পর থেকে যতজন রুলার ছিলেন তারা কিন্তু ততটা ক্যাপাবল ছিলেন না। ক্লিয়ার? এবং তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে তাদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট। নিজেদের মধ্যে কনফ্লিক্টটা খুবই ভয়ঙ্কর ব্যাপার, খুবই ডেঞ্জারাস থিং, যেটা স্টার্টিং হয়েছিল কোথা থেকে? ঔরঙ্গজেবের সময় থেকে। ঔরঙ্গজেবও যখন রাজা হন, তিনি তার ভাইদের হত্যা করে রাজা হন। দারা, সুজা, মুরাদ, এগুলো ওনাদের হত্যা করে তিনি কিন্তু সিংহাসন লাভ করেন। এবং সেম ঘটনা ঘটে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে। নেক্সট রুলারের যখন নির্বাচন হবে, সেম কেস ঘটে নিজেদের মধ্যেই। অর্থাৎ নিজেদের মধ্যে যে কি বলে যে সংঘর্ষ, নিজেদের মধ্যে সংঘর্ষ হলে কী হয়? নিজেদের উইক পয়েন্ট বোঝা যায়। দ্যাটস ওয়াই যে এর থেকে বোঝা যায় যে এর থেকে বোঝা যায় যে মোগলদের মধ্যে আর কোনো ইউনিফর্মিটি নেই, ঐক্যবদ্ধতা নেই। এবং এটাও অনেক চান্স থাকে যে অনেক সময় অনেক দুর্বল রাজাও, অর্থাৎ দুর্বল কোনো ব্যক্তিও রাজা হয়ে যেতে পারে, বিকজ এটা অনেকটা সাপোর্টের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। বাট অ্যাকচুয়ালি মোগলের যে ডিক্লাইন, মোগলের যে অবনতি, মোগল সাম্রাজ্যের যে মানে কি বলে ডিক্লাইন হওয়া, ধ্বংস স্টার্ট হয়ে গেছিল কিন্তু ঔরঙ্গজেবের সময় থেকেই। ঔরঙ্গজেবের সময় থেকেই মোগল সাম্রাজ্যের ধ্বংসের সূচনা হয়ে যায়। এবার প্রথম পয়েন্ট হচ্ছে, হোয়াটস দ্য রিজন স্যার? কি কারণে মোগল সাম্রাজ্যের পতন হয়েছিল, যে সূচনাটা কিভাবে হয়েছিল? প্রথম হচ্ছে কি, ইন্ডিয়া হচ্ছে বহু জাতির দেশ। কি বহু জাতির দেশ? তার মধ্যে কি আছে? হিন্দু আছে, মুসলিম আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, অর্থাৎ জৈন বুদ্ধ আছে, শিখ আছে, তো বিভিন্ন রকমের জাতি আছে। ক্লিয়ার? এবার ঔরঙ্গজেবের পূর্ববর্তী যে সমস্ত রুলাররা ছিলেন, তারা কেমন টাইপের রুলার ছিলেন? তারা ছিলেন ধর্ম সহিষ্ণু, অর্থাৎ রিলিজিয়াসের ব্যাপারে তারা কিন্তু টলারেন্ট ছিলেন না, ইনটলারেন্ট। অর্থাৎ তাদের ধর্ম নিয়ে কোনো প্রবলেম ছিল না। এবং তারা ভারতকে নিজেদের মতো করে ভালোবেসে, নিজেদের মতো করে নিজেদের এরিয়া ভেবে ভারতকে রুল করতে শুরু করেন। বাট ঘটনাটা ঘটে কোথায়? ঔরঙ্গজেবের সময় এসে, যিনি ছিলেন কট্টর মুসলিম। এটা কিন্তু টেক্সট বইয়ের ভাষা, আই এম নট টেলিং ফ্রম মাই সাইড, টেক্সট বই ল্যাঙ্গুয়েজ থেকে আমি বলছি। সো এরকম কেউ আবার পয়েন্ট করে বলো না যে গিভ মি দ্য প্রুফ। ক্লিয়ার? টেক্সট বুকে যেটা লেখা আছে সেটা থেকে আমি বলছি। অল রাইট, নাও কামিং টু দ্য পয়েন্ট। এবার উনি যে কট্টর মুসলিম ছিলেন, তার জন্য উনি কি করতে চাইতেন? যে সারা ভারতবর্ষকে একটা মুসলিম সাম্রাজ্য, অর্থাৎ মুসলিম দেশে, মুসলিম মোহামেডান কান্ট্রিতে পরিণত করতে চাইতেন। দ্যাটস ওয়াই তিনি যে জিজিয়া নামের একটা কর আছে, জিজিয়া নামের একটা রিলিজিয়াস ট্যাক্স, সেটাই কী করেন? পুনরায় চালু করেন। পুনরায় কী করেন? জিজিয়া নামের করকে কী করেন? স্টার্ট করেন। এবার এই জিজিয়া নামের যে করটা পুনরায় স্টার্ট হয় কাদের মধ্যে? অমুসলমানদের মধ্যে এই করটা কি হয়? লাগু হয়। ক্লিয়ার? অমুসলমানদের, অর্থাৎ মুসলিম বাদ দিয়ে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে এই ধর্মকরটা লাগু হয়, এই রিলিজিয়াস ট্যাক্সটা লাগু হয়। দ্যাটস ওয়াই ইন্ডিয়ার মধ্যে যে অন্যান্য যে সমস্ত জাতির মানুষ ছিল এক্সেপ্ট মুসলিম, তারা কি করে? এই রুলারের প্রতি একটা নেগেটিভ মাইন্ড ক্রিয়েট করে। ক্লিয়ার? I hope you understand what I want to say. This is the first point. What is the second point, sir? Second point হচ্ছে কি, ঔরঙ্গজেব সমগ্র ভারতবর্ষে একটা বিশাল বড় সাম্রাজ্য বানানোর জন্য তিনি কি করেন? দক্ষিণ ভারতের দিকে নজর দেন, অর্থাৎ দক্ষিণ ভারতকে তার নিজের সাম্রাজ্যভুক্ত করার জন্য চেষ্টা করেন। বাট যখনই তুমি দেখবে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত তোমাকে আসতে হবে, তখনই কি থাকবে? দুটো বড় বড় পর্বতমালাকে অতিক্রম করে আসতে হবে। কি কি পর্বতমালা? বিন্ধ্য পর্বতমালা আর সাতপুরা পর্বতমালা। বিন্ধ্য আর সাতপুরা পর্বতকে অতিক্রম করে তোমাকে সাউথ ইন্ডিয়ায় আসতে হবে। এবার পয়েন্ট হচ্ছে যে ওই সমস্ত পর্বতমালা অতিক্রম করার সময় এমন তো নয় যে ওই সমস্ত পর্বতমালা অঞ্চলে কোনো নেটিভ রুলার্স নেই,
যে তোমার আক্রমণ, তুমি যখন একটা এরিয়া থেকে অন্য একটা এরিয়াতে ক্রস করছো বাধা দেবে না? ডেফিনেটলি এরকম নেটিভ রুলার্স ছিল। এবং এরকম নেটিভ রুলার্সের মধ্যে যে সবথেকে বেশি ঔরঙ্গজেবকে টক্কর দেয় তিনি হলেন শিবাজি। শিবাজির একটা স্পেশাল টেকনিক ছিল গরিলা ওয়ারফেয়ার যুদ্ধ, গরিলা পদ্ধতি তিনি যুদ্ধ করতেন। এবং যেই যুদ্ধতে তিনি এত বেশি এক্সপার্ট ছিলেন, অর্থাৎ তার সৈন্য টিম বা তার যে মিলিটারি টিম এত বেশি এক্সপার্ট ছিল, যেখানে ঔরঙ্গজেবের যে মিলিটারি টিম বা ঔরঙ্গজেবের যে কি বলে সৈন্যদল অতটা ক্যাপেবল ছিল না। দ্যাটস ওয়াই তারা যখনই দক্ষিণ ভারতে যখনই নিজেদের টেরিটরিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করে তখনই কি হয়, শিবাজির সঙ্গে ঔরঙ্গজেবের একটা দীর্ঘমেয়াদী কনফ্লিক্ট স্টার্ট হয়, দীর্ঘমেয়াদী যুদ্ধ স্টার্ট হয়। যার জন্য কি হয়, একটা বড় যুদ্ধ, একটা এরকম একটা লম্বা সময়ের যুদ্ধ হওয়ার জন্য কি হয়, দুটো শক্তি দুর্বল হয়। আর তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা আছে, মোগল যেহেতু একটা বড় একটা অলরেডি টেরিটরির অধিকারী, একটা বড় একটা টেরিটরিকে ক্যাপচার করে আছে, তো তার পক্ষে এই যে প্রচুর পরিমাণে ক্ষতি সেটাকে মেনটেন করা খুব সমস্যা হচ্ছিল। এবং সবচেয়ে আরেকটা নেক্সট পয়েন্ট হচ্ছে কি, যে মুঘলরাও কখনো শিবাজিকে হারিয়ে শিবাজির যে টেরিটরিকে ক্যাপচার করা এটা কখনো সম্ভব হয়নি। যখনই হারানোর চেষ্টা করতো তখনই শিবাজির যে সমস্ত সৈন্যরা তারা এমনভাবে সেই পাহাড়ি অঞ্চলে লুকিয়ে যেত যে তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। তারপরে কী হতো, মোগলরা যখনই আবার কামব্যাক করতো তারা আবার তার টেরিটরিকে কী করতো, ক্যাপচার করে নিত। তাহলে এই যে বারবার এই ধরনের যুদ্ধ করে কোনো লাভ হয়নি, কিন্তু ক্ষতি হয়েছে কার, মুঘল সাম্রাজ্যের। কারণ মুঘল সাম্রাজ্যের নিজেদের মধ্যে যে ইন্টারনাল যে সিস্টেম আর যে মিলিটারি ফোর্সের যে মিলিটারিকে সিস্টেমকে যে নতুনভাবে তৈরি করে যে শিবাজির সঙ্গে যুদ্ধ করবে এরকম কিন্তু সম্ভব ছিল না। দ্যাটস ওয়াই কী হয়, এখানে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় হার হয়। ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে ঔরঙ্গজেব যখন দক্ষিণ ভারতে নিজের টেরিটরি বিস্তার করতে যখনই খুব বেশি উঠে পড়ে লেগেছেন, ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উত্তর ভারতে, অর্থাৎ তার যেটা মেন ক্যাপচার করা এরিয়া, যেখানে তিনি সবচেয়ে ভালোভাবে রুল করতে পারেন, সেখানকার যে সমস্ত মনসবদার বা জায়গিরদার ছিল তারা নিজেদের মতো করে তাদের এরিয়াকে শাসন করতে শুরু করে। তারা এটা কখনো বলে না যে আমি মোগলের সোভারেনিটিকে মানি না, তারা ডেফিনেটলি এটা স্বীকার করে যে আমরা মোগলের সোভারেনিটিকে মানি, বাট স্টিল আমরা কিন্তু নিজের মতো করে রুল করছি। এবার যখন নিজের মতো করে রুল করার কি বলে আইডিয়া স্টার্ট হয়, তখন যে ট্যাক্সটা মুঘলদেরকে পেমেন্ট করার কথা দেখা যাবে সেই ট্যাক্স থেকে কম পরিমাণ ট্যাক্স ওরা কী করে মুঘলদেরকে পেমেন্ট করতে স্টার্ট করে। দ্যাটস ওয়াই কী হয়, মুঘলদের যে এত বড় যে টেরিটরিকে চালানোর জন্য যে মিলিটারি সিস্টেম, যে অন্যান্য যে সমস্ত সিস্টেমের কি বলে দরকার আছে, সেই অনুযায়ী কিন্তু তার যে কোষাগারে কিন্তু সেই পরিমাণে টাকা আসে না। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এটা খুবই একটা প্রবলেমেটিক কেস, যার জন্য কি হয় অলরেডি মোগল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কি যে ঔরঙ্গজেবের পূর্ববর্তী যে সম্রাট ছিলেন ওনারা কী ছিলেন, একটু বিলাসবহুল জীবনযাপন করতেন। এবং এটাও নয় যে ঔরঙ্গজেব ওই বিলাসবহুল জীবনযাপন করতেন না, এবং এদের যে বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রচুর পরিমাণে খরচ হয়। বাট কিন্তু প্রবলেমটা এখান থেকে স্টার্ট, যে মনসবদার বা জাগিরদাররা সেম পরিমাণে ট্যাক্স কিন্তু পেমেন্ট করছেন না। তো তার জন্য কী হয়, মোগল সাম্রাজ্য অর্থাৎ মোগল সাম্রাজ্যের খরচ বেশি, আউটপুট হাই বাট ইনপুট নাই। ক্লিয়ার? ইনপুট যদি না থাকে তাহলে আউটপুট যদি সবসময় হতে থাকে তাহলে কী হবে, কোষাগার ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ। তুমি যে কোনো একটা জিনিস, তুমি ধরো কোনো একটা জায়গায় যে কোনো একটা জিনিসের কনস্ট্রাকশন করো, যাই করো না কেন, তোমার যদি ইনপুট না আসে তাহলে তুমি কী করে আউটপুট করবে? ক্লিয়ার? আর যদি তোমার ইনপুট কমে যায়, তুমি তোমার মিলিটারিকে রিফর্ম করতে পারবে না, তুমি তোমার কি বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে ঠিক করে চালাতে পারবে না। তো দ্যাটস ওয়াই দ্য প্রবলেম উইল কাম এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। পরপর কী হবে, ধীরে 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 নানা রকমের প্রবলেম স্টার্ট হবে। ক্লিয়ার? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট। এবার হয় কি, ল্যাটার মুঘল যে সমস্ত রুলার ছিলেন, ক্লিয়ার, যে সমস্ত রুলাররা পরবর্তী অর্থাৎ ঔরঙ্গজেব পরবর্তী যে সমস্ত সম্রাটরা ছিলেন, তারা যে রাজা হন তারা কিন্তু কি বলে নিজেরা যে ক্যাপাবল লিডার তা নয়, তাদের উপর কেউ না কোনো একটা গোষ্ঠী কী করে, তাদের মাথায় হাত রেখে দেয়। যেমন ধরো তোমরা যদি মুঘলে দেখো তাহলে ইরানি, তুরানি, হিন্দুস্তানি এইরকম টাইপের বিভিন্ন টাইপের গোষ্ঠী আছে মুঘল
কি বলে সাম্রাজ্যের মধ্যে। এবার এই সমস্ত গোষ্ঠী কী করে এক একজনকে সাপোর্ট করে, এবং তাদের মধ্যে যারা মোস্ট পাওয়ারফুল গোষ্ঠী থাকে তার মধ্য থেকেই তিনি যাকে সাপোর্ট করে দেবেন সেই হবে কি মোগল রুলার। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এটা এক ধরনের কি বলে সেই গোষ্ঠীর হয়ে কাজ করাকেই বোঝায়। ক্লিয়ার? অর্থাৎ যেই গোষ্ঠী সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে সেই গোষ্ঠীর যাকে মনোনয়ন করবেন সেই রুলার হয়ে যাবে। ক্লিয়ার? তার জন্য যে যে রাজার যে নিজের চিন্তাভাবনা বা সম্রাটের যে নিজের যে চিন্তাভাবনা, নিজের সম্পূর্ণ চিন্তাভাবনা কিন্তু সম্রাট প্রকাশ করতে অক্ষম থাকে। তার জন্য তোমরা দেখতে পাবে পরবর্তী ক্ষেত্রে নিজামুল মুলুক দেখবে, নিজাম একটা সময়, আমি নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব, যে নিজামুল মুলুক দেখবে একটা সময় মুঘল দরবার থেকে সরে গিয়ে হায়দ্রাবাদ গিয়ে কী করবে, হায়দ্রাবাদের নিজাম একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, অর্থাৎ নিজের মতো করে আলাদা করে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। তো এগুলো হচ্ছে কারণ। তোমরা আরও পড়বে সৈয়দ ব্রাদার্সের কনসেপ্ট পড়বে, যে সৈয়দ ব্রাদার্স যার উপরে হাত রেখে দেবেন, অর্থাৎ যে রাজাকে সাপোর্ট করবেন, সেই যে ব্যক্তিকে সাপোর্ট করবেন সেই হবে রুলার। তাহলে ভাবো যে মোগল সাম্রাজ্যের মধ্যে এই সমস্ত যে বড় বড় যে সমস্ত গোষ্ঠী, এই গোষ্ঠীর প্রাধান্যটা কত বেশি হয়ে গেছে। ক্লিয়ার? I hope you understand what I want to say. Now coming to the next point. এবার কি হয় যে ল্যাটার মুঘলসরা ছিলেন, ল্যাটার মুঘলসের মধ্যে এমন একটা শোচনীয় অবস্থা আছে যে তারা যে বিভিন্ন রকম বৈদেশিক আক্রমণ, অর্থাৎ যে বাইর থেকে যে সমস্ত আক্রমণ হবে সেই সমস্ত আক্রমণকে প্রতিহত করার মতো একটা সময় তাদের মধ্যে পাওয়ার থাকবে না। যেমন তোমরা দেখতে পাবে নাদির শাহের যে ভারত আক্রমণ। তো নাদির শাহের যখন ভারত আক্রমণ হয়েছিল তখন ছিলেন মোহাম্মদ শাহ ছিলেন মোগল রুলার। তো মোগল রুলার যদি মোহাম্মদ শাহ যদি ক্যাপেবল হতেন তাহলে তিনি হয়তো নাদির শাহের যে ভারত আক্রমণকে তিনি আটকাতে পারতেন, বাট হি ইজ নট দ্যাট মাচ ক্যাপেবল অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। দ্যাটস ওয়াই কী করে নাদির শাহ কী করে যে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ নিয়ে আবার কী করে পারস্য প্রসিড করে। ক্লিয়ার? অর্থাৎ পারস্য উদ্দেশ্যে যাত্রা করে। তাহলে এর থেকে বুঝতে পারছো যে মোগলদের আজ কী দিন চলে এসছে। ক্লিয়ার? এবার হবে কি যে ল্যাটার মুঘল যে সমস্ত রুলাররা দেখতে পাবে তারা শুধুমাত্র কি করবে যে ওদের সময় সমস্ত এত বড় যে কি বলে ঔরঙ্গজেবের যে বিশাল বড় কনসলিডেটেড যে কি বলে এম্পায়ার, এত বড় এম্পায়ার কি হবে অনেকটা ছোট হয়ে যাবে। কীরকম ব্যাপারটা? বাংলা অর্থাৎ বেঙ্গল নিজেকে নিজের মতো করে স্বাধীন মনে করবে, আওয়াধ নিজেকে নিজের মতো করে স্বাধীন বলে মনে করবে, মহীশূর নিজের থেকে আলাদা হয়ে যাবে, মহীশূরে একটা আলাদা একটা কীভাবে রাজা মানে আলাদা একটা সাম্রাজ্য তৈরি হবে। মারাঠা কি করবে এর বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে কনফ্লিক্ট স্টার্ট করে দেবে, বিদ্রোহ স্টার্ট করে দেবে। ক্লিয়ার? নিজাম কি করবে হায়দ্রাবাদে এসে নিজের মতো করে একটা রাজ্য স্থাপন করবে। শিখদের সঙ্গে যে ব্রিটিশদের যে সম্পর্ক, শিখদের সঙ্গে যে মুঘলদের যে একটা দীর্ঘমেয়াদী একটা যে ভালো রিলেশন, সেই রিলেশন কীভাবে ধ্বংস হয়ে যাবে। রাজপুতদের সঙ্গে যে মুঘলদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কী হবে ধীরে ধীরে কী হবে নষ্ট হয়ে যাবে। তো আই হোপ তোমরা বুঝতে পারছো যে সবই কী হচ্ছে, নিজের যে ক্ষমতা ছিল, নিজের পাওয়ার থেকে সবই একটা একটা করে খসে যাচ্ছে। যেমন ধরো কারোর একটা বডি ছিল, সেখান থেকে একটা করে হাত খুলে যাচ্ছে, পা খুলে যাচ্ছে, এরকম ব্যাপারটা সব আলাদা আলাদা করে কী হবে ছোট্ট একটা মাত্র বডি কনস্ট্রাক্ট করবে। এবং এরকম বডি তো বেশি দিন থাকা সম্ভব না, যার নিজের কোনো পাওয়ার নেই, নিজে একটা ছোট্ট একটা ডেলির একটা ছোট্ট একটা অঞ্চলকে কভার করে থাকবে। তো এইরকম পাওয়ার আর কতদিন টিকবে? এবং তার শেষ পর্যন্ত তার ধ্বংস কোথায় হবে না 1857 রিভোল্ট, 1857 সালের মহাবিদ্রোহের পরে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড this particular points what I want to say. Clear? I will meet in the next class. So if you like this video, please give your thumbs up, as well as you can share it to your friend circle. Thanks for watching this video. Till then, tata, bye bye, take care.